এখন বলি শোনেন, ওই যে আমাদের আগারগাঁয়ে গত 5-6 তারিখে একটা বিশাল প্রোগ্রাম ছিল সারা বাংলাদেশে, এই বিশেষ করে নির্বাচনের এটা যে হাবড়ের বিষয় ছিল। তো আমাদের সারা বাংলাদেশের জেলা কার্যালয়ে ডিডি, তারপরে এডি স্যার, যারাই ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা উপস্থিত ছিল ওখানে। সচিব মহোদয় স্যার এবং প্রায় 3-4 জন উপদেষ্টা স্যাররা ছিল, ক্যাবিনেট সচিব ছিল। তো ওনাদের মুখ থেকে ওনরাই ওইখানে বসেই ঘোষণা দিছে, মানে কর্মকর্তা যারা ছিল তাদের একটা দাবি, কিছু বাজেটের বিষয়ে দাবি ছিল। তখন ওইখান আচ্ছা। থেকে স্যার বলছে যে নতুন করে রিবাজারে ওইরকম বাজেট বাড়ানো হবে না। আমরা পে স্কেলের জন্য আমাদের দরকার 12,000 কোটি টাকা। আমরা সেই 12,000 কোটি টাকাই সংগ্রহের চেষ্টা করতেছি বিভিন্ন সোর্স থেকে। এই জন্য বিভিন্ন বাজেট থেকে কেটে কেটে এই 12,000 কোটি টাকা অ্যারেঞ্জ করবে এবং পে স্কেল তারা ইনশাল্লাহ দিয়ে তারপর যাবে। এবং ওখানে ক্যাবিনেট সচিব স্যার নিজে বলছে, একজন উপদেষ্টার মুখ থেকেও এই কথা বের হয়েছে, এবং সবাইরই একই কথা যে পে স্কেল দিবে। আচ্ছা। তো আসলে এই যে মিডিয়ায় অনলাইনে যে কথাগুলো বের হয় এগুলো ফলস। এবং আমি আপনাকে আরো একটা বিষয় বলি, আমাদের এক স্যারের ক্লাসমেট হবে, সে অর্থ মন্ত্রণালয়ে আছে, সে মনে হয় উপসচিব এরকমের। তো স্যার তাকেও জিজ্ঞেস করছিল যে পে স্কেলটা হবে কিনা। তখন সে উত্তর দিছে এরকমের যে জানুয়ারি ফেব্রুয়ারিতে অনেক সচিব, সিনিয়র সচিব যারা অবসরে যাবে এবং তাদের জন্য হইলেও পে স্কেলটা বাস্তবায়ন হবে। কারণ তারা রিটায়ারমেন্ট, গত 10 বছর ধরে তারা পে স্কেল পায় নাই। এরকম অনেক সচিব এবং ঊর্ধ্বতন অনেক কর্মকর্তারা রিটায়ারমেন্টে যাবে, সুতরাং তারা পে স্কেল নিয়ে যাবে, এইভাবেই কাজ করতেছে। এবং আপনি আর একটা কথা জানবেন যে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ একটা ব্যাচ, মানে একটা ব্যাচের উচ্চ পদস্থ কর্মকর্তারা অবসরে যাবেন, এই জানুয়ারিতে অবসরে গেছেন। এবং এই নির্বাচনের আগে যদি এই পে স্কেলের গেজেট না হয় তাহলে ওনারা আর পে স্কেল পাবে না। তাই যে কোনো ভাবেই হোক, শুধু রিপোর্টটা জমা হতে দেরি, গেজেট প্রকাশ হতে দেরি হবে না। এবং আমরা এটা আশা করি, এবং আমরা এটা জানি, এটা আশাও করি যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই পে স্কেলের গেজেট জারি হবে ইনশাআল্লাহ। কথা বলি মালিক ভাই, এই যে আপনারা প্রচার করতেছেন আলহামদুলিল্লাহ, সবাই জানতেছে, কিন্তু আমি যদি সেই রকমের যদি একেবারে অনাকাঙ্ক্ষিত বাংলাদেশে কোনো কিছু না ঘটে, ঠিক আছে, যে একেবারে এমন একটা ঘটনা ঘটে গেল যেটার উপরেই সবাই ফোকাস, বা একটা অন্যরকম একটা কিছু সিচুয়েশন যদি না হয়, তাহলে ইনশাল্লাহ পে স্কেল হবে। এটা একেবারে আশাবাদ, এটার কোনো নেই। কারণ এবং ওই স্যার এইরকমেরও একটা কথা বলছে যে সরকারি কর্মচারীদের জন্য পে স্কেলের দরকার নেই, এই যে যারা রিটায়ারমেন্টে যাচ্ছে তাদের জন্য পে স্কেল হবে। এটা ইনশাআল্লাহ সরকারি আপনার সাথে আমার তথ্য একেবারে হুবহু মিলে গেছে, কিন্তু আমরা এই তথ্যগুলি প্রকাশ করতে পারি না ভাই। ঠিক আছে। এবং যেখানে যে বড়া মজলিসে স্যাররা কথাগুলো বলছে, সেখানে ধরেন অনেক উচ্চ পর্যায়ের লোক ছিল, সেখানে ধরেন একেবারে তাদের মুখ থেকে ওই রকমের এমন কোনো কথা বের হবে না যেটা ধরেন অবশ্যই করবে না। এবং তারা কিন্তু অনেক কথা, এখন কিন্তু ফেসবুকের যুগ, মিডিয়ার যুগ, অনেক কিছু রেকর্ড, সব কথাই রেকর্ড হয়ে যায়। আমি আপনার সাথে এখানে যে কথা, যারা যারা লাইভ আছে সবাই দেখতেছে, বা এই কথাগুলো রেকর্ডিং। তো সরকারি পর্যায়ের উচ্চ পর্যায়ে যারা, আর একটা বিষয় চিন্তা করেন, মহার্ঘ ভাতা দেওয়ার পরে কোন সরকারি কর্মচারীরা, আপনারা তো নেতৃস্থানে ছিলেন, ঢাকায় আছেন, সবকিছুই জানেন, কেউ কিন্তু পে স্কেলের পে কমিশন গঠন করার জন্য কোনো দাবি করে নাই। সরকার কিন্তু নিজ উদ্যোগেই পে স্কেল গঠন করছে। তাহলে সরকার যদি নিজ পে কমিশনটা গঠন করে থাকে, তারা যদি না দিয়েই যায়, তাহলে এটা গঠন করার কোনো প্রয়োজন হইতো না। যদি এই রকমের একটা বিষয় হইতো যে আমরা আন্দোলনে নামছি, অফিস আদালত বন্ধ করে দিছি, সরকার কোন রকম কাজের চাপে বাধ্য হয়ে পে কমিশনটা গঠন করছে, তাইলে একটা বিষয় আছে যে না, এরকম হুজুম বাজুম দিয়া টাইম পার করে তারা পারাই যেতে পারলেই বাস্তব। কিন্তু বিষয়টা এরকমের না, তারা দিবে বিদায়ী। এবং আপনি জানেন যে 5ই আগস্টটা কিন্তু, 5ই আগস্টের যে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু বৈষম্য দূর করার জন্য। ঠিক আছে, মানুষ কিন্তু অনেক বৈষম্যের শিকার হয়েছে, এবং বৈষম্য আন্দোলন থেকেই, কোঠা আন্দোলন থেকেই 5ই আগস্ট ঘটছে। তো সুতরাং এখন যদি সরকার
এইরকম একটা বৈষম্যই রেখে যায় সরকারি কর্মচারীদের মধ্যে, যারা জনগণের সার্ভিস দিয়ে থাকে। এবং আপনি কিন্তু দিন শেষে আপনাকে কিন্তু জনগণের আপনি কিন্তু সার্ভিস আমরা সবাই দিয়ে থাকি, ঠিক আছে? তো আমাদের মধ্যেই যারাই এই সোলজার, যারাই কাজ করে রুট লেভেলে, তাদের মধ্যেই যদি বৈষম্যটা থাকে, তাহলে তারা কাজ করবে কিভাবে ভাই? পেটে খিদে নিয়ে কিন্তু কাজ হয় না। আচ্ছা, পেটে একজনে লিখছে কামাল ঘোষ দস্তিদার, উনি লিখছে ভাই আশা করি হবে, কিন্তু লক্ষণ কিন্তু সে কথা বলে না। আরে ভাই, আপনারা কি এটা লক্ষণ দেখাইতে হবে? আপনারা একটা কথা জানেন না যে পে স্কেলের জন্য এখন আন্দোলন করছে কর্মচারীরা, কিন্তু ভিতরে ভিতরে কর্মচারীদের চাইতে কর্মকর্তারা আরো বেশি যুদ্ধ করতেছে, সেটা আপনারা জানেন না। এক এবং কথায় যারা শোনেন, অবসরে গেছে, যে সকল সচিব কর্মকর্তারা এই জানুয়ারিতে অবসরে গেছেন 1 তারিখে, তারা আরো বেশি ভিতরে ভিতরে লক্ষণ দেখাচ্ছে, তারা কাজ করতেছে, যেটা লক্ষণ আপনি বাহির থেকে দেখতে পারবেন না। মালিক ভাই, আমাদের দুঃখের কথা চিন্তা করেও যদি পে স্কেল না হয়, তাদের কথা চিন্তা করে হলেও হবে, তাদের জন্যই জি, হবে। কারণ আপনি দেখেন অন্তত পে যারা স্কেল, অবসরে যাচ্ছেন, যেহেতু 10 বছরের মধ্যে যারা অবসরে গেছে তারা পে স্কেল পায় নাই, আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এখন যে কর্মকর্তারা কর্মচারীরা অবসরে যাবে তাদের আর্থিক সুবিধার কথা চিন্তা করে হলেও পে স্কেলের গেজেট হবে আপনি একটা এবং জিনিস পে চিন্তা করেন, স্কেল একজন দেওয়া উচিত। একজন সচিব যদি 78,000 টাকা বেসিক নিয়ে অবসরে যায়, সেই সচিব যদি আবার 1.5 লাখ টাকা বেসিক নিয়ে অবসরে যায়, সে কত টাকা আর্থিকভাবে বেনিফিটেড হবে? এবং ডাবল সারা ডাবল ডাবল। তার পরিবার বেনিফিটেড হবে, সে এবং তার পরিবার বেনিফিটেড। এটা কে না চায়? এবং তারা কিন্তু 10 বছরের মধ্যে যদি এই যারা এখন পে স্কেলের জন্য অধীর বসে আছে, আমাদের কথা সরকারি, আমরা যারা এই 11 থেকে 20তম গ্রেডের আছি, তাদের কথা বাদ দেন। যারা কর্মকর্তা 1 থেকে 5 পর্যন্ত আছে, বা 1 থেকে 3-এর মধ্যে আছে, বা 5-এর মধ্যে আছে, তারা কিন্তু আরো 5 বছর আগে একটা পে স্কেল পাওয়ার কথা। জি, যেহেতু পায় নাই, তারা কিন্তু বঞ্চিত। আপনি আর আমি কিন্তু এখন না পাই, 6 মাস পর হইলেও কিন্তু আমরা পাবো, আশায় আছি, পাবো। কারণ আমরা কর্মরত আছি। কিন্তু এই যারা যে সচিব মহোদয় স্যাররা, তারা কিন্তু তারা যে এই 10 বছর ধরে পে স্কেল পায় না, এবং আর 2-3 এই হয়তো এখন অলরেডি কেউ অবসরে চলে গেছে, অথবা কেউ 10 দিন আছে, কেউ 15 দিন আছে, বা কেউ যাবে, তারা কিন্তু অনেক বঞ্চিত। সুতরাং তাদের কথা চিন্তা করলে, এবং সচিবরা কিন্তু দেশের সকল প্রশাসনিক ক্ষমতা কিন্তু সচিবদের হাতে, নির্বাহী শামীম ভাই, ক্ষমতা আপনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কথাটা আমি একটু কোট করতে চাই। কথাটা হচ্ছে, আমরা যারা এখন কর্মচারী আছি, আমরা যদি 2 বছর পরেও পে স্কেল পাই, আমাদের কিন্তু খুব একটা ক্ষতি হবে না, খুব একটা হয়তো কষ্ট হবে, কিন্তু একজন কর্মচারী বা একজন কর্মকর্তা যে আজকে অবসরে গেছে, সে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটা কিন্তু খুব দারুণ একটা কথা বলেছেন, যে আমরা যারা আছি বর্তমানে, আমাদের যাদের চাকরি আছে, তারা 2 বছর পরে পে স্কেল পাইলেও আমরা পাবো, কিন্তু যারা আজকে অবসরে গেছে, যে সকল কর্মকর্তা কর্মচারী, তারা কিন্তু পে স্কেল না হলে তারা আর্থিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং তাদের কথা চিন্তা করে হলেও পে স্কেলের গেজেট জারি করা উচিত। এবং নির্বাচনের আগে আমাদের মধ্যে আরেক ভাই যুক্ত হয়েছে, ডিজিটাল বাসিওয়ালা ভাই। এই ডিজিটাল বাসিওয়ালার নামটা কেন বুঝলাম না, একটু ব্যাখ্যা দিবেন যে আপনি কোন দপ্তরে চাকরি করেন, কিন্তু নামটা ডিজিটাল বাসিওয়ালা কেন? আচ্ছা মানিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে আপনি কল এনেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার সেই সঙ্গে যারা যুক্ত আছেন, আমাদের সরকারি কর্মচারী বৃন্দ, আমাদের ভাই বোনেরা, 337 জন আমরা যুক্ত আছি। আমি ডিজিটাল বাসিওয়ালা, আমি একজন 20তম গ্রেডের কর্মচারী। আমি ডিজিটাল বাসিওয়ালা এই কারণে নামটা রাখছি যে আমি একটু যদি আপনাদেরকে, মালিক ভাই, যদি আপনি একটু দেখতে চান, তাহলে আমি আপনাকে দেখাবো যে কেন ডিজিটাল বাসিওয়ালা নাম হলো আমার পেজের নাম, প্রোফাইলের নাম। জি, সেটা হচ্ছে, দেখেন, আমি এখানে কোনো কিছু ব্যবহার করব না, শুধু এই যে একটা হাত, এই হাতে আমি গান শুনি আপনার। জি। শামীম ভাই একটু শুনি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভাই, এটা আমাদের সরকারি হ্যাঁ হ্যাঁ, ঠিক কর্মচারী এত আছে। শুনতে হবে।
রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে আছে গন্ধ। ছন্দ। ভাই, সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এই গানটা না? আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের হ্যাঁ হাতে হ্যাঁ কিছু বল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ভাই অসম্ভব সুন্দর। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, গাইবান্ধা শ্রম কল্যাণ কেন্দ্রে আছি ভাই। যাক, এবং উনি আলহামদুলিল্লাহ ভাই, কিন্তু আল্লাহ একজন বিগ স্টার সেন্ডার, বিগ স্টার সেন্ডার উনি। আমি মালিক ভাই, আপনাকে আমি একটু সহযোগিতা করছি কয়েকদিন আগে, একটু আমি স্টার সেন্ডার হয়েছি। তো আমি আপনাকে একটু সহযোগিতা করছি যে আপনাদের জন্য আমরা কিছুই করতে পারি না, বাইরে আছি, আপনারা এত পরিশ্রম এত সময় নষ্ট করে যে আমাদের জন্য এত কিছু করতেছেন। কিছুদিন আগে আপনাকে ওএসডি করা হয়েছিল মনে হয়। তো জি। আমি খুব দুঃখ পাইছি ভাই, আমি খুব দুঃখ পাইছি। এবং আমার আরেক ভাই যে যুক্ত আছেন, ভাই অনেক সুন্দর কথা বলেছেন। আপনাদের সাথে আমার মানে কথাগুলোর সঙ্গে আমিও আমার মনের ভিতর যে আছে আমি একমত, সম্পূর্ণ একমত যে চলে যাবে যারা চলে যাবে এদের জন্য হলেও পে স্কেলটা বাস্তবায়ন হবে। আমি ওটা আশাবাদী, এটা যে তাদের কোনো কিছু এই যে এমন এমন কিছু আছেন ভাইরা, তাদের হচ্ছে শেষ স্কেলে পৌঁছে গেছে এবং তারা কোনো ইয়ে পাচ্ছে না, ইনক্রিমেন্ট যেটা সেটাও পাচ্ছে না। এখন তাদের জন্য হলেও স্কেল দরকার। আরেকটা দুঃখজনক বিষয় হলেও সত্য, সেই জিনিসটা আমি দেখি যে আমাদের আমলা স্যারেরা যারা আছেন, তারা যে ৮২,০০০ টাকার একটা সুবিধা দিচ্ছেন, এতগুলো টাকা তারা নিচ্ছেন এবং সরকার তাদেরকে দিয়ে দিছে, এরা আমাদের কর্মচারীর জন্য একটু হলেও তারা মনে করলো না যে আমাদের কর্মচারীর ঘরেও কিছু দেওয়ার দরকার। তারাও মনে করলো না, সরকারও মনে করলো না। আর যারা যারা অর্থনীতিবিদ, আজকে দেশের জন্য এতগুলো অর্থ ব্যয় হবে, এতগুলো হবে, অতগুলো হবে, কর্মচারীকে দেওয়ার বেলায় তারা কথা বলতেছে। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে তারা আমলারা এতগুলো টাকা নেয় সে ব্যাপারে তারা মুখ খোলে না কোনোদিন, যে এতগুলো টাকা তাদের বাবদে যাচ্ছে। হুম। ভাই আসলে আপনার কথাটা যুক্তি আছে, কিন্তু তার একটা বিষয়টা কি ভাই, তারা আসলে আমরা যে লেভেলে আসছি, আহ, চাকরিতে যখন জয়েন করছি তখন বুঝে শুনিয়ে আসছি। আর বাংলাদেশে ভাই স্বাধীনতার পর থেকেই অনেক কিছু থেকেই বৈষম্য চলে। একটা জিনিস আপনি দেখবেন, এই যত সরকারি কর্মচারীরা আছে এরাই কিন্তু আন্দোলনে থাকে, এরাই বহিষ্কার হয়, এরাই বরখাস্ত হয়, সবকিছু এরা করে। কিন্তু যখন যখন একটা এই পে স্কেল দেয় তখন কিন্তু ওই এক ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা কিন্তু স্যাররা যারা থাকে তারাই কিন্তু লাভবান হয়। এবং তারাই কিন্তু এই যে কিছুদিন আগে একটা জিনিস দেখছেন যে মনে হয় এই রকমের যে সচিব স্যাররা বলছে যে আহামরি কিছু না করতে, যেটা একদম বাস্তবতার সাথে মিল রেখে একটা দেওয়ার জন্য। এটা কিন্তু অনেকে নেগেটিভ পজিটিভ ভাবে অনেকভাবে ফেসবুকে উপস্থাপন করছে যে সচিব স্যাররা চাচ্ছে না, করতেছে না। আসলে এগুলো বলা ঠিক না। সবাই চায় একটা, আপনি শোনেন, যে একদম গ্রেড অনে আছে একটা, সেও পাবে, আমিও পাবো, আপনিও পাবেন। সুতরাং প্রত্যেকেই পাবে। এবং আরেকটা জিনিস কি, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ উত্তম রিজিক দেয়। যদি পে স্কেলের আমাদের ভাগ্যে থাকে অবশ্যই হবে, কিন্তু যারা চেষ্টা করতেছে কারো না কারো চেষ্টায় তো অবশ্যই হয়। তবে আপনারা এইটু নিশ্চিত থাকেন, বাংলাদেশে যদি সেই রকমের কোনো অঘটন না ঘটে, বড় ধরনের কোনো কিছু বা সেই রকমের যদি কিছু না হয়, তাহলে ইনশাল্লাহ দুর্ভিক্ষ না হয়। নির্বাচনের আশাবাদী, এইটা মানে আমরা ইনশাল্লাহ হবে। আর যদি শোনেন, আল্লাহ যদি আমাদের ভাগ্যে না লেখে তাহলে কিছু করার নাই। আর এখন অনেকে বলে কঠোর আন্দোলন করতে হবে, এই করতে হবে। নির্বাচনে তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে আমরা যারা সরকারি কর্মচারী আছি সবাই নির্বাচন কমিশনের অধীনে, ঠিক আছে? জি ভাই। এখন কিন্তু কোনো ট্রান্সফার, এখন কিন্তু কোনো সরকারি দপ্তর চাইলেই কাউকে বদলি করতে পারবে না, কাউকে এই করতে পারবে না যতক্ষণ নির্বাচন কমিশন না চাইবে। তো জি। প্রত্যেকের ভাই একটা জিনিস চিন্তা করেন, আমরা যারা সরকারি চাকরি করি, আমি প্রাইভেটে চাকরি করছি এই 10 বছর, আমি এরকমের দেখছি যে একই ডিপার্টমেন্টে চাকরি করছে, বেতন যখন 50-60 হাজার টাকা হয়ে গেছে তখন চিন্তা করে যে এই বেতন দিয়ে 3 জন কর্মচারী রাখা যায়, কারণ সে বয়স হয়ে গেছে।
হয়তো দেখা যায় তার চাকরির 50-55 বছর বয়স হয়ে গেছে বা তার চেয়ে বেশি হয়েছে, তখন সামান্য একটা ঠুনকো অপরাধ দেখাইয়া তারে চাকরি থেকে আউট করে দিছে। এরপরে ওই লোকটা ওই বেতনে আর তৃতীয় কোনো কোম্পানি, কারণ এক তো বয়সের একটু ভার, আবার ওই বেতনে ওই সে যে পোস্টে আছে, যে বেতনে আছে, সেই বেতনে অন্য জায়গায় যাওয়া তার জন্য খুব কষ্টকর। অনেকে দেখা যায় পরবর্তীতে চাকরিতেই যাইতে পারে না। আবার দেখা যায় কি, ওই যে কোম্পানিগুলো কিছু প্রভিডেন্ট ফান্ড বা এই সেই কিছু রাখে, সেগুলো শেষ পর্যন্ত ঘুরাইয়া গাড়াইয়া বিভিন্ন রকমের কস্ট টস দেখাইয়া টাকাইয়া হয়রানি করে, ওটাও দেয় না। তো সেই দিক থেকে আমরা যারা সরকারি চাকরি করতে আছি, আলহামদুলিল্লাহ সেই দিক থেকেও তো ভালো আছি। তবে এমন কিছু করা যাবে না যেটা দিয়ে কারো চাকরির ক্ষতি হয়, ব্যক্তির জীবনে বড় ক্ষতির শিকার হয়। কারণ আপনি যেমন ধরেন এই যে মালিক ভাই কিছুদিন আগে আমাদের সকলের কথা বলতে যাইয়া তাকে একটা গ্রুপ, এই যে সে যে একটা হইছে, আমরা সবাই দুঃখ প্রকাশ করতে পারছি। আর কি করতে পারতাম যদি কিছু না হইতো? কিছুই করতে পারতাম না, ঠিক। কিছু করতে পারতাম না, আমরা খালি দুঃখ প্রকাশ করতাম। এই যে সচিবালয়ের যারা এই যে বরখাস্ত হয়েছে এবং হয়তো জেলে গেছে, যদিও তাদের ভুল ছিল, ডিসিশনে ভুল ছিল, এইটা তাদের জন্য বা আমরা কি করতে পারতেছি? কিছুই করতে পারতেছি না। সুতরাং নিজের চাকরি এবং আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, সরকারি যে বিধিমালা আছে সেই বিধিমালার মধ্য থেকেই আমাদের কাজ করতে হবে। অবশ্যই জি। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, বিধিমালার মধ্যে থেকে কাজ করতে হবে। সবাই নামাজ পড়ে দোয়া করেন যাতে পে স্কেলটা হয়, এবং আমরা আসলে যারা সৎভাবে জীবনযাপন করি, যাদের অন্য কোনো আয় নাই, এক কথায় মানে বোঝেনি তো, কিছু কিছু ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্টের বাইরে আমরা যারা আছি তারা খুবই মানবতার জীবনযাপন করতেছি, এবং এটা আমরাও বুঝি, আপনিও বুঝেন, সবাই বুঝে। আর একটা বিষয়, বাংলাদেশের বর্তমান যে উপদেষ্টা মহোদয় স্যার আছে, সে কিন্তু অনেক একজন অভিজ্ঞ ব্যক্তি। সে কিন্তু জোবরা ইউনিয়নে সেই চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকটাকে, ছোট্ট একটা গ্রামীণ ব্যাংকে আজকে কোথায় নিয়ে গেছে। সুতরাং অর্থনীতিটা সে ভালো বোঝে, এবং যারা নিম্ন শ্রেণীর মানুষ, মানে যারা মানে অল্প আয়ের মানুষ, যারা অল্প আয় করে, তাদের অর্থনৈতিক কষ্ট দৈন্যদশা কি সেটাও সে ভালো বোঝে, এবং সেই বুঝ থেকেই কিন্তু সে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করছে, এবং গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সে বাংলাদেশে এক নোবেল নিয়ে আসছে। তো সে যেহেতু পে স্কেলটা গঠন করছে, ইনশাল্লাহ এটা হবে। আর আপনারা একটা যে কথা হয়তো মনে আছে কিনা জানেন, কিছুদিন আগে কিন্তু এই পে স্কেল নিয়ে অনেক যখন কথা হয়েছে, তখন কিন্তু এই যে প্রধান উপদেষ্টা মহোদয় স্যারের যে প্রেস সচিব, উনি কিন্তু বলছে যে পে স্কেল অর্থ উপদেষ্টা দেবে না, দেবে প্রধান উপদেষ্টা। জি, অবশ্যই। হ্যাঁ, তাইলে ওই দপ্তর থেকে তো কোনো কথাবার্তা আসে না। আর এই অর্থ উপদেষ্টার কিন্তু ওই যে গভর্নর, সে চিন্তা করে তার মতো, সে তার ব্যাংকের কর্মচারীদের প্রতিদিন লাঞ্চ ভাতা দেয় 400 টাকা, আর আমাদের সারা মাসে দেয় 200 টাকা। সে কি বুঝবে আমাদের মনের ব্যথা? সে বুঝবে? সে তো বোঝার কথা না, সে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এগুলো হচ্ছে বিশাল রাজনৈতিক পোস্ট এবং তার বড় পোস্ট। তাদের কি ওই যে তারা কি চিন্তা করবে? সে আমার নিশ্চয়ই একদিন কোনো রাজনৈতিক দলকে খুশি করার জন্য এই কথা বলছে। হ্যাঁ, এইটাই। আমার এক স্যার, শোনেন, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার এক স্যার গল্প করছিল যে জাপান থেকে নাকি বাংলাদেশে অনেক কিছু প্রতিনিধি আসে, আসার পরে একজনকে জিজ্ঞেস করতেছে যে বাংলাদেশের মানুষ এতই গরিব যে তারা 3 বেলা পোলাও ভাত খেতে পারে না। তাহলে আমরা তো পোলাও ভাত খাই অকেশনে ভাই, কোনো মেহমান আসলে, কোনো জায়গায় গেলে, বিয়া বড় অনুষ্ঠানে। তা সেইটা হচ্ছে তাদের স্বাভাবিক খাবার, যে এতই গরিব যে পোলাও ভাত খেতে পারে না। তারা হচ্ছে সোনার চামচ মুখে দিয়ে আসে, তাদের তো আর এই আমাদের চিন্তা নেই। তারা কিন্তু বাজারেও যায় না, বাজারের কি দাম এটা কিন্তু তারা জানে না। জি। তাদের কর্মচারী আছে, কাজের লোক আছে, তারা বাজারঘাট করে, তারা টাকা দেয়, বাজারঘাট করে, সরকারি সমস্ত সুযোগ সুবিধা পায়। সুতরাং তাদের চিন্তা করে লাভ নেই। আপনারা এইটুকু বিশ্বাস থাকেন, আমি যেভাবে শুনছি পে স্কেল 100% হবে যদি বাংলাদেশে কোনো অঘটন না ঘটে। না, আপনার এটা আমরা এই খবর আমরা জানি যে নির্বাচনের আগে, এবং এটাও আজকে বলে দিচ্ছি যে জানুয়ারি নয়, ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই পে স্কেলের গেজেট হবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ না হয়, যদি বাংলাদেশ কোনো সাগরের মধ্যে তলাইয়া না যায়, যদি কোনো যুদ্ধ বিধ্বস্তের মতো কোনো ঘটনা না ঘটে, তাহলে এই সরকারি এই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পে স্কেলের গেজেট জারি করবেন। এটা আপনারা লিখে রাখেন। কিন্তু তাই বলে যে প্রচারণা